মাল্টিপ্লেক্সিং কি জিনিস, ইভেন মাল্টিপ্লেক্সিং এর এখানে আমরা মডুলেশন ইউজ করব। মডুলেশনটা এত বা একটা কি বলবো, এত একটা ইম্পর্টেন্ট বা এটা একটা ওয়াইড ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন এটা, যে কোনো ধরনের ডেটা কমিউনিকেশন বা প্যাকেট ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের মডুলেশন স্কিম ইউজ করতেই হয়। আর মাল্টিপ্লেক্সিং আরেকটা মানে ভাইটাল জিনিস, যেটা না হইলে আসলে আমাদের কমিউনিকেশন ইম্পসিবল হয়ে যেত। কমিউনিকেশনটা ইম্পসিবল হয়ে যেত, কারণ এত ওয়ারিং করা, এত ওয়ারিং এর এত ঝামেলা, এত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কাস্টমারের ইন্ডিভিজুয়াল ওয়ারিং করা, এটা ডিফিকাল্ট ইস্যু। তো এই বার্ডেনটা অ্যাভয়েড করছে মাল্টিপ্লেক্সিং টেকনিক দ্বারা। তো মাল্টিপ্লেক্সিং এমন একটা জিনিস যেখানে আসলে একটা ওয়ারের মধ্যে অনেকগুলা থাউজেন্ডস অর ইভেন হান্ড্রেড অফ থাউজেন্ডস বা মিলিয়ন কাস্টমারকে আমি সেটা সাপোর্ট দিতে পারে। দিস ইজ দ্য টেকনিক, মাল্টিপ্লেক্সিং টেকনিক। সেটা আমরা বোঝার চেষ্টা করবো যে সেটা মাল্টিপ্লেক্সিং টেকনিকটা কি জিনিস এবং সেটাকে ইউজ করে আমরা কিভাবে কমিউনিকেট করি, এই কনসেপ্ট আমাদের ক্লারিফাই করতে হবে। আজকে আমাদের এটা ক্লারিফিকেশনের বিষয়, এবং লাস্ট অফ অল আলটিমেটলি দেখবো যে একটা মডুলেশনের সাথে এর একটা ইন্টিগ্রেশন থেকেই যা, একটা ইন্টিগ্রেটেড ভাবেই মডুলেশনের মাধ্যমে আসলে মাল্টিপ্লেক্সিংটাকে আমরা বাস্তবে যেটা আছে রিয়েল ওয়ার্ল্ডে আমরা সেটাকে ইউটিলাইজ করে থাকি। তো বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্সিং টেকনিক আছে। একটা হলো এফডিএমএ, এফডিএমএ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সেস। সেখানে যেটা হয় যে আমাদের ডান দিকে যেগুলো আছে এগুলো এক্সাম্পল কোথায় ইউজ করা হয়, সেটা হলো জিনিস যে আমাদের একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে। ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা কি জিনিস? ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এই রেঞ্জের মধ্যে একটা ব্যান্ড, মানে কোন ফ্রিকোয়েন্সি গুলো আমি ইউজ করতে পারবো, তাহলে তার শুরু আছে এবং শেষ আছে। তাহলে লোয়েস্ট সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি থেকে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি পর্যন্ত যে রেঞ্জটা, এটা হলো একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড। এই ফ্রিকোয়েন্সি ব্যান্ড আমাকে যেটা দেওয়া হলো সেটাকে আমি কি করবো, ছোট ছোট সাব ব্যান্ডে ভাগ করবো। আমাকে যদি 100 দেওয়া থাকে আমি 10 করে প্রত্যেকটা ব্যান্ড ভাগ করবো, এবং 10কে একটা ইউজারের জন্য আমি দিব, পরবর্তী 10কে আরেকটা ইউজারকে দিব, পর আরেকটা, তার তৃতীয়টাকে আরেকজন ইউজারকে দিব। এইভাবে এক একটা সাব ব্যান্ড যদি আমি এক একজন ইউজারকে প্রোভাইড করি, সেই কনসেপ্টটাকে বলে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সেস। এটা অ্যানালগ সিস্টেমে প্রিভিয়াসলি, এটা খুব শুরুতে যখন মোবাইল কমিউনিকেশন শুরু হয়েছিল সেই সব সময়ের মধ্যে এই টেকনিকটা ওয়াইডলি ইউজ হয়েছিল। এখন অবশ্য এটা ডিরেক্টলি ইউজ হয় না, বাট এটার ভেরিয়েন্ট অন্য এক টেকনিকের সাথে মিলে এই টেকনিকটা স্টিল এটা ওয়ার্কেবল, বাট নট অ্যালোন। একা এটা ইউজ হচ্ছে না, এটা অন্য কোনো টেকনিকের সাথে কম্বাইন্ড ওয়েতে এই টেকনিকটা স্টিল আমরা ইউজ করে থাকি। এফডিএমএ গেল, এটা প্রাচীন পদ্ধতি, এটা অ্যানালগ পদ্ধতি। ডিজিটাল পদ্ধতি কোনটা, আমরা সেটাই যাই। সেটা হচ্ছে টিডিএমএ, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিস। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিস কি বলতেছে, যে আমরা যখন এফডিএমএ করি, ছোট ছোট সাব ব্যান্ডে ভাগ করি, আলটিমেটলি ব্যান্ডউইথ অনেক কমে যায়। সাব ব্যান্ডে ভাগ করতেছি মানে টোটাল ব্যান্ডউইথ থেকে ভাগ ভাগ করে দিচ্ছি, তাহলে আমার ব্যান্ডউইথটা কমে যাচ্ছে অনেক। সেটা না করে যে আমি কি করি, যে পুরো ব্যান্ডউইথটাই আমি দিব একজনকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে দিব। তারপরে আবার কি অন্য ইউজারকে দিব কিছু সময়, তারপরে আবার তৃতীয় ইউজারকে কিছু সময় দিব। তার মানে আবার ঘুরে ঘুরে প্রথম ইউজারের কাছে আসবো, কিন্তু একটা সময় পর। তার মানে যখন একজন ইউজার পাবে তখন পুরো ব্যান্ডউইথটাই পাবে, কিন্তু ফর দ্য টাইম বিং একটা সময় ধরে সে ইউজ করতে পারবে, এবং এই সাইকেলটা সে কন্টিনিউ থাকবে আর কি। যদি আমার 100 জন ইউজার থাকে, তাহলে আমার প্রথম জন পাওয়ার পরে 99 তার ইউজারের পরে আবার প্রথম ইউজারের কাছে ফিরে আসবে, মানে সাইকেলটা ঘুরে আসবে। সাইকেলটা ঘুরে আসবে সবাইকে দেওয়ার পরে। তো দিস ইজ দ্য টেকনিক। এটা হলো আমাদের ডিজিটাল ট্রান্সমিশন টেকনিক আমরা এখন ইউজ করতেছি, যেটা আমরা জিএসএম বলি। আমরা জিএসএম আমাদের দেশে ওয়াইডলি ইউজ টেকনিক। আমাদের দেশে এখন আর কোনো অল্টারনেট কোনো টেকনোলজি নাই, শুধু জিএসএমটা আমাদের এখানে মানে ফলো করা হচ্ছে। সিডিএমএ বা এফডিএমএ আমাদের এখানে ওইভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে না আমাদের মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেমে। আর আছে হচ্ছে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিস, যেটা হলো যে আমরা যখন এফডিএমএ তে যেটা করেছি, যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে আমি ছোট ছোট সাব ব্যান্ডে ভাগ করব, তখন দেখলাম যে ছোট ছোট ভাগ করলে আমার কি হচ্ছে, কম ব্যান্ডউইথ কমে যাচ্ছে। টিডিএমএ কে কি করলাম, টিডিএমএ বললাম যে না, আমি পুরো ব্যান্ডউইথটাই দিব কিন্তু সময়ের জন্য। এখন সময়ের জন্য দিলেও তো একজন ইউজারের কি, একজন ইউজারের এই নির্দিষ্ট সময় কাজ নাও হইতে পারে। একজন ইউজার, আমি যে সময়টুকু পুরো ব্যান্ডউইথটা দিচ্ছি সেটাও কিন্তু তার জন্য যথেষ্ট নাও হতে পারে। তার পুরো সময়ের জন্যই তার এটা দরকার হইতে পারে। সেই ধরনের কেসে টিডিএমএ যখন ব্যান্ডউইথ অনেক বেশি লাগবে,
তখন টিডিএমএ টাও খুব ভালো কাজ করবে না। সেটার জন্য যেটা ইউজ করা হয় সিডিএমএ। সিডিএমএ তে কি করা হয়, যেটা পুরা ব্যান্ডউইথটাই একজন ইউজারকে দিবে এবং পুরা সময় ধরেই দিবে, পুরা ব্যান্ডউইথটা দিবে, পুরা সময় ধরেই দিবে। তাহলে একজন ইউজারের সাথে আরেকজন ইউজার সেপারেশন আমি কিভাবে করবো? সেই সেপারেশনটা হবে হচ্ছে কোডিং করে। তার মানে প্রত্যেকটা ইউজারে আলাদা আলাদা কোড থাকবে, ইন্ডিভিজুয়াল বা স্বতন্ত্র কোড থাকবে, যে কোডের মাধ্যমে একজন ইউজার যে ফ্রিকোয়েন্সি ইউজ করবে, যে যে সিগন্যাল সিস্টেম ইউজ করবে, আরেকজনের সাথে সেটা কন্ট্রাডিক্ট করবে না বা কোলিশন হবে না। আমি যদি সেইভাবে সেটাকে মডুলেশন করতে পারি, সেইভাবে আমি ডিজাইন করতে পারি, তাহলে সেই পদ্ধতিতে সিডিএমএ পুরো ব্যান্ডউইথটাকে পুরা সময়ের জন্য একজন ইউজারকে দেওয়া সম্ভব। এবং তার জন্য এটাকে বলতেছে থার্ড জেনারেশন WCDMA, ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সেটা ইউজ করা হয় নরমালি, যেখানে আমি যদি উন্নত দেশ যে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া বা আমেরিকা, এইসব জায়গাতে ইউএসএ, সেখানে সিডিএমএ ওয়াইডলি ইউজ হয়। এবং সেখানে শুরুতে তারা ইনভেস্ট, মানে এখানে যেটা হয়েছিল শুরুতে মনে হয়েছে যে এত ব্যান্ডউইথ লাগবে না, কিন্তু এখন মোবাইল টেকনোলজিতে যে পরিমাণ অ্যাপস রান করে বা যে ধরনের স্ট্রিমিং ইউজ করে, ইভেন ল্যাপটপে যেসব অ্যাপস আমরা রান করাই, সেখানে মোবাইল দিয়ে আমরা স্মার্টফোন দিয়ে ইউজ করতে চাই, সেখানে ব্যান্ডউইথ যেহেতু এখন হিউজ লাগতেছে, সেই ক্ষেত্রে সিডিএমএ খুব ওয়ার্কেবল হচ্ছে। শুরুতে যদিও সিডিএম এর ব্যান্ডউইথটা বেশি ছিল, ওই ধরনের অ্যাপ্লিকেশন অত ব্যান্ডউইথ লাগতো না, এর জন্য একটা ওয়েস্ট হইতো। বাট এই মুহূর্তে নাওয়াডেইজ সিডিএম এটা খুব ওয়াইডলি, মানে এই ধরনের ব্যান্ডউইথ এখন ইউজারের সচরাচর, যেখানে জিএসএম ওইভাবে সাপোর্ট দিতে পারতেছে না। আমরা দেখতে পারতেছি যে মোবাইল টেকনোলজি যারা মোবাইল নেট ইউজ করে, নর্মালি আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে, বেশিরভাগই কি হয়, কয় নেট পাই না আমি, তারপরে কি হয় এত স্লো, সেটা সাপোর্ট করে না, সেটা কি কি হয়, ভিডিও কল করলে দেখা যায় ভিডিও অডিও শোনা যায় না, তারপর ভিডিও ঝাপসা আসে, মানে খুব বহু ঝামেলা, মানে ব্যান্ডউইথটা ওইরকম সাপোর্ট দিতে পারতেছে না জিএসএম টেকনোলজি, যেটা আমরা টিডিএমএ বলি। যদি সিডিএম এখানে থাকতো, অবভিয়াসলি সেটা গুড সাপোর্ট প্রোভাইড করতে পারতো। তার মানে এখনকার যে অ্যাপ্লিকেশন গুলা, ইন্টারেক্টিভ ভিডিও বা ইন্টারেক্টিভ ক্লাস বা জুম টাইপের অ্যাপ্লিকেশন, স্কাইপি, যেগুলো ভিডিও অ্যাপস গুলো আছে, এখানে অনেক ব্যান্ডউইথের প্রয়োজন হয়। সেসব ক্ষেত্রে সিডিএম এটা বেশ ভালো কাজ করে, যদিও আমাদের দেশে সিডিএম এটা সার্ভাইভ করতে পারেনি কস্টিং এর কারণে। তখন অবশ্য এই ধরনের অ্যাপ্লিকেশন ছিল না। আর এই মুহূর্তে যেহেতু মোবাইল কোম্পানিগুলো থাউজেন্ডস অফ ডলার এখানে ব্যয় করে ফেলছে, মিলিয়নস আর বিলিয়নস অফ ডলার ব্যয় করে ফেলছে মোবাইল ইনফ্রাস্ট্রাকচারের পিছে, এখন হঠাৎ করে আসলে আবার সিডিএমএ তে যাও, তাদের জন্য কস্ট ইফেক্টিভ, মানে ওই রকম ইনভেস্টমেন্ট তারা করতে চায়। দিস ইজ দ্য প্রবলেম। যদি আমাদের এখনো সিডিএমএ বের হওয়ার মতো সময় এসে গেছে, কারণ আমরা টিডিএমএ দিয়ে, ওয়ানলি টিডিএমএ দিয়ে, জিএসএম টেকনোলজিতে আমাদের আসলে আমাদের অ্যাপস গুলাকে আমরা সাপোর্ট দিতে পারতেছিলাম এরকম ভাবে। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং যে কনসেপ্টটা, যে ফ্রিকোয়েন্সিকে ভাগ করে করে আমি হয়তো একটা ইউজারকেও একটা ইউজারের দিতে পারি, যে একটা ইউজার তার ভিন্ন ভিন্ন বা স্ট্রিমিং সে ভিন্ন ভিন্ন ভাবে করবে, ভিন্ন ভিন্ন চ্যানেল দিয়ে, অথবা ভিন্ন ভিন্ন ইউজার করতে পারে, এটা ডিপেন্ড করে যে যেভাবে ডিজাইন করে, এটা সমস্যা নেই। এই ধরনের কনসেপ্ট ডিজাইন করার ক্ষেত্রে যে জিনিসটাই করা হয়, যে আমাদের যে টেকনিকটা ইউজ করা, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং যেভাবে করে, মাল্টিপ্লেক্সের ভিতরে কিন্তু মডুলেশন করতেছে। মডুলেশন কিভাবে করতেছে, যে তিনজন ইউজার এখানে দেখা যাচ্ছে, বাম দিকে তিনটা টেলিফোন আছে, তিনজন ইউজারই তাদের ভয়েস ব্যান্ডে কথা বলতেছে। ভয়েসের ফ্রিকোয়েন্সি ব্যান্ড কত, 20 থেকে 20 কিলো হার্টজ, বা আমরা জেনারেলি ধরি 4 কিলো হার্টজের মধ্যে সবার ব্যান্ডউইথ থাকবে, 0 হার্টজ থেকে 4 কিলো হার্টজের মধ্যে সবার ব্যান্ডউইথ থাকবে। সবাই যদি একই ব্যান্ডউইথে কথা বলে, তাহলে সবার কথা তো একজনের উপর কি একজন ডিস্টার্ব করবে, একজন একজনকে ইন্টারফেয়ার করবে। তাহলে এই ধরনের সমস্যা দূর করার জন্য যদি আমি এদেরকে একসাথে করতে চাই, তাহলে এদের বিভিন্ন কেরিয়ার সিগন্যাল দ্বারা এদেরকে মজুলেট করতে হবে। বিভিন্ন কে, যেমন প্রথমটাকে আমি লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল দ্বারা, প্রথম যে ইউজার আছে, প্রথম উপরে সবচেয়ে যেটা, সেই ইউজারকে আমি লো ফ্রিকোয়েন্সি কেরিয়ার দিয়ে মজুলেট করলাম। দ্বিতীয়টাকে আমি মিডিয়াম ফ্রিকোয়েন্সি দিয়ে মজুলেট করলাম। তৃতীয়টাকে আমি হাই ফ্রিকোয়েন্সি দিয়ে মজুলেট করলাম। মজুলেট করার পরে আলটিমেটলি যাবে হচ্ছে কেরিয়ারটা। এই কেরিয়ারের মধ্যে যেহেতু আমি সিগন্যালটা আমি তুলে দিলাম, এখন ফ্লো করবে হচ্ছে কেরিয়ারটা। তো কেরিয়ারটা যখন গেল, কেরিয়ারটা কিন্তু একই ফ্রিকোয়েন্সি না, ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি। এদেরকে যখন কোন একটা অ্যাডার দ্বারা যোগ করব, কোন একটা ইন্টিগ্রেটর দ্বারা আমি যোগ করব, তখন যে কম্বাইন্ড সিগন্যাল হবে, কম্বাইন্ড সিগন্যালটার মধ্যে আসলে এই সিগন্যাল গুলো আলাদা আলাদা থাকবে, প্রত্যেক তিনটা ইউজারের
ভয়েস সিগন্যালটা আলাদা আলাদা থাকবে, এখানে মিক্স আপ হবে না। অনেকটা চিনি আর কি লবণের মতো, চিনি বা বালুর মতো, এরকম আমি বলতে পারি। চিনি বালু যদি একসাথে করি সেরকম হতে পারে, যে মিক্স আপ আমি করলাম, বা চিনিকে আমি বালুর থেকে আলাদা করতে পারি ইজিলি। দ্যাট ইজ দ্য রিজন। আমি যেখানে মডুলেশন, অ্যাকচুয়ালি আমি মডুলেশন করতেছি কেন, এদেরকে সেপারেট করার জন্য, যাতে এরা এমন ভাবে মিক্স আপ না হয় যে মিক্স আপটাকে আমি আলাদা করতে না পারি, এরকম যাতে না হয়। মিক্স আপটা যদি আলাদা করতে পারি, তার জন্য আমি কি করতেছি, এদেরকে মডুলেশন করে এদের ডোমেইনটাকে সেপারেট করতেছি, এদেরকে প্লেস ডিসপ্লেস করে দিচ্ছি, একটা থেকে আরেকটাকে ডিসপ্লেস দূরে সরিয়ে দিচ্ছি, কিন্তু এরা কম্বাইনটা করে আমি পাঠাইতে পারি। এখন এই যে ডান দিকে যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সি সিগন্যালের মধ্যে এই পুরা তিনটে আছে, মানে এই তিনজনের ভয়েস সিগন্যালই এর মধ্যে আছে, এবং এদেরকে ইজিলি ফিল্টারের মধ্যে আলাদা করা যায়। আমি যদি লো ফ্রিকোয়েন্সি ফিল্টার ইউজ করি, তাহলে আমার এই সিগন্যালটা বেরিয়ে যাবে প্রথম ইউজারের। আমি যদি মিড ফ্রিকোয়েন্সি ফিল্টার ইউজ করি, সেটা দ্বিতীয় ইউজার একটা বেরিয়ে যাবে। আমি যদি হাই ফ্রিকোয়েন্সি ফিল্টার ইউজ করি, সেটা আমার তৃতীয় ইউজারের যে সিগন্যাল সেটা বেরিয়ে যাবে। এবং সেখানে যদি ডিমodulation করি, ডিমodulation করলে আমি আমাদের করেসপন্ডিং যে রিসিভার যেটা পাবে সেটা আমি এখানে পেয়ে যাব। যেহেতু প্রথম ইউজারটা আমি লো ফ্রিকোয়েন্সি দিয়ে করছি, তাহলে লো ফ্রিকোয়েন্সি ফিল্টার ইউজ করলে সেটা সেই জায়গায় সেটা যাবে, সেটা মিড ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি যাবে না। যেটাতে মিড ফ্রিকোয়েন্সিতে আমি মডুলেট করছি, সেই ফিল্টারে দিয়ে আমার কি মিড ফ্রিকোয়েন্সিটা যাবে, লো ফ্রিকোয়েন্সিটা বা হাই ফ্রিকোয়েন্সিটা যাবে না। এবং ডিমোজুলেট করলে আলটিমেটলি আমি করেসপন্ডিং যে সেন্ডার যেটা পাঠিয়েছিল, করেসপন্ডিং রিসিভার যেটা পাবে, সেই সিগন্যালটা আমরা এখানে পেয়ে যাব। আমরা একটা, এটা একটা ডেমনস্ট্রেশন, একটা ক্যারিয়ার স্যার ক্যারিয়ার সরি, হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার এই যে ডিমাল্টিপ্লেক্সিং এর যে মিড ফিল্টারটা যেটা আছে, জি যেটা জি জি। ক্যারিয়ার F2, হ্যাঁ স্যার হ্যাঁ, এইটা এই যে লোটা কেন সাপোর্ট করবে না, মানে স্যার এটা কি বুঝলাম না স্যার। এ, যদি মানে যেহেতু লো থেকে স্যার মিডটা আসছে, মানে হুম হুম। লোটার মানে যেগুলা আছে ক্যারিয়ার গুলা, সেটারে বেটার কোন করার জন্য তো স্যার মিড লেভেলের ফিল্টারটা আসছে, তাহলে স্যার লো এর ফিল্টারটা মানে মিড ফিল্টারটা কেন সাপোর্ট করবে না আর কি, এটা আর কি একটু জানতে লো চাচ্ছিলাম। ফ্রিকোয়েন্সি ফিল্টার মানে সেখানে ধরো আপনি আপনি ধরেন যে ধরেন আপনি যে 100 সাপোজ 1000 হার্টসের ফ্রিকোয়েন্সি যাবে এখানে, 1000 থেকে 1020 হার্টসের ফ্রিকোয়েন্সি যাবে, ঠিক আছে, আমি একটা ফিল্টার ডিজাইন করলাম, জি এক স্যার। হাজার থেকে 1020 হার্টসে যাবে। আমি বললাম যে এখন যে না, 5000 থেকে 5020 পর্যন্ত আরেকটা ফিল্টার ডিজাইন করবো, ঠিক আছে, হুম। 5000 থেকে 5020 পর্যন্ত। জি স্যার। আরেকটা ফিল্টার ডিজাইন করলাম আমি 10,000 থেকে 10,020 পর্যন্ত। জি স্যার। হ্যাঁ, তাহলে সেই ফিল্টার দিয়ে সেই সিগন্যালটা, সেই যে যে ফ্রিকোয়েন্সি গুলো এই রেঞ্জের মধ্যে কভার করবে, সেই হ্যাঁ। ফ্রিকোয়েন্সিটাই ওই ফিল্টার যেতে দিবে, ঠিক আছে, ও এটা ডিজাইন করতে হয় আচ্ছা আচ্ছা। ফিল্টারকে। জি স্যার। আপনার ওই কি মানে আপনি ওই যে কি ছাকনি চিন্তা করেন না, যে ছোট ছাকনি মাছ ধরে ছাকনি দেয়, ছোট গুলা তো চলে যাবে, সেটা না। জি স্যার। ফিল্টার ডিজাইন হলো আপনার কোন ব্যান্ডউইথটা যাবে, কোন ফ্রিকোয়েন্সি গুলো যাবে, সেটা ডিফাইন করা থাকে, ঠিক আছে। জি এগুলো স্যার ব্যান্ড বুঝতে পাস পারছি। ফিল্টার বলে, ব্যান্ড পাস ফিল্টার। লো পাস ব্যান্ড ফিল্টার পাস। বলতেছে আমি ঠিকই আছে, বাট জি। একটা ব্যান্ড আমি সেট করে দিব, যেটা লো ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সিগন্যাল যাবে, ঠিক আছে। জি স্যার লো বুঝতে পারছি। ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথটা যাবে, হুম। সেরকম ফিল্টার ডিজাইন থাকবে, ঠিক আছে। মানে একদম আলাদা আলাদা করে এরকম দেওয়া থাকবে যে কত হার্টজেরটা কোন ফিল্টারের মধ্যে দিয়ে যাবে। জি, জি স্যার বুঝতে পারছি। সেই যে ঠিক আছে। ফ্রিকোয়েন্সিতে আমি ক্যারিয়ার গুলাই করব, যে যেটা করব হুম। মজুলার যে ফ্রিকোয়েন্সিতে করব, সেইভাবে আমার ফিল্টারটা ডিজাইন করতে হবে, ঠিক আছে, জি যাতে স্যার। করে ওই করেসপন্ডিংটা করেসপন্ডিং জায়গা দিয়ে যায়, নাহলে তো উল্টা স্যার পাল্টা বুঝতে যাবে। পারছি। উল্টা পাল্টা গেলে এই ইউজারেরটা এই রিসিভারে গেলে উল্টা পাল্টা হয়ে যাবে না। জি প্রথম স্যার বুঝতে পারছি। ইউজারের প্রথম সেন্ডারেরটা যদি দ্বিতীয়টা রিসিভারে যায়, তো হুম। ঝামেলা লেগে যাবে না। জি স্যার লেগে যাবে স্যার। এরকম যাতে না হয়, যে এগুলা ডিজাইনটা এইভাবে অ্যাকর্ডিংলি করতে হবে। হুম। আর একটু ক্লারিফাই করার জন্য দ্বিতীয় ফিগারটা আরো ক্লারিফাই করছে, আমরা এখানে দেখতে পারতেছি তিনজন ইউজার বায়ে যে যাচ্ছে, প্রথম উপরের বায়ে তিনজন ইউজারের 0 থেকে 4 কিলো হার্টজের মধ্যে তিনজনেরই ভয়েস সিগন্যাল, তাই তো, নীল হলুদ সবুজ লাল, নীল হলুদ লাল তিনজনেরই কিন্তু একই ফ্রিকোয়েন্সি, তাদের কথা বলা, আমি কথা বলতে যে ফ্রিকোয়েন্সি, আপনি একই ফ্রিকোয়েন্সিতে কথা বলতেছেন, বা তৃতীয় জন একই ফ্রিকোয়েন্সিতে কথা বলতেছে। এখন এদেরটা যদি একসাথে পাঠাইতে যাইতে সবার কি, সবার একজনের সাথে একজনের গ্যাঞ্জাম লেগে যাবে না। গ্যাঞ্জাম লেগে যাবে। জি স্যার। এদেরকে কি করতে হবে, সরাইতে হবে। হুম। সরাইতে হলে কি করতে হবে, আমি করলাম হচ্ছে কি দিয়ে, যে আমি করলাম যে ঠিক আছে, আমি এটাকে বা 24 হার্জের একটা আর সিগন্যাল দ্বারা আমি মজুলেট করলাম, হুম। 24 কিলো হার্জের। একে করলাম 28 কিলো হার্জের একটা দিই, একে করলাম 32 কিলো হার্জের দিই, তাহলে কি হলো, তারা শিফটিং হয়ে যাবে। শিফটিং কোন দিকে হবে, কেরিয়ারের দিকে, ক্যারিয়ারের দিকে। যেটা হাই ফ্রিকোয়েন্সি সেদিকে যাবে। কারণ মজুলেশন মানে হচ্ছে কি, আমার যেটা
সিগন্যাল সেটা আমি কি ক্যারিয়ারের মধ্যে তুলে দিব, হুম যাবে কিন্তু ক্যারিয়ারটা, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা ডমিনেট করবে, ওই লো ফ্রিকোয়েন্সিটা ডমিনেট করবে না, হাই ফ্রিকোয়েন্সি যেটা সেটা ডমিনেট করবে, ঠিক আছে। এটা জি আমরা স্যার। দেখেছি, আমরা পিসিএম এ দেখি নাই যে যে ফ্রিকোয়েন্সিটা কি কাজ করে, যে সিগন্যালটা ওই যে পালস গুলো আলটিমেটলি যায়, তাই না, পালস হুম, গুলো যায়, অরিজিনাল সিগন্যালটা তার উপর চড়ে চলে যায়। হ্যাঁ, জি তাহলে স্যার। আমার 0 থেকে 4 যে যে সিগন্যালটা, এটা কিন্তু যাচ্ছে কার উপর চড়ে, এর উপর। ক্যারিয়ারের উপর চলে। এর জন্য এটা শো করতেছে সিগন্যালটা, বাট এখানে কিন্তু আর 0 থেকে 4 নাই, এখানে কত হয়েছে 20 থেকে 24, তাই না। 20 থেকে 24, জি স্যার। 20-তে মানে 24 দা করাতে আমি লেফট সাইডের ব্যান্ডটা দেখছি, এরকম হুম হুম অসংখ্য হবে। 24 থেকে বা 20 থেকে 24, 24 থেকে 28 এরকম আমি একটা নিয়ে ওই যে একটাকে পাস করে পাঠিয়ে দিব আর কি, একটাকে পাঠাবো। এখন তিনটা যেহেতু আমি শিফটিং করে ফেলতেছি, মজুলেশন করে আমি তিনটা সেপারেট জায়গায় নিয়ে ফেলতে পারতেছি হুম, ক্যারিয়ার দিয়ে। এখন তিনটাকে যদি অ্যাড করি, কোন ইন্টিগ্রেটর দিয়ে আমি অ্যাড করি, তাহলে এরা কিন্তু আর এক জায়গায় পড়বে না, এরা পাশাপাশি থাকবে, প্রত্যেকটা পাশাপাশি থাকবে। এখন যদি আমি এটা রিসিভারে আসি, রিসিভার আসলে কি এক জায়গায় দিয়ে আসবে, একই তার দিয়ে আসবে, একই তার বা একই ওয়্যারলেস মিডিয়া হলে একই মিডিয়া দিয়ে আসবে। আসার পর রিসিভারে গিয়ে কি করবে, তাদের ভিন্ন ভিন্ন ফিল্টার, ভিন্ন ভিন্ন ওই অনুযায়ী ফিল্টারে পাঠিয়ে দিবে আর হ্যাঁ কি। 24 হুম যেটাতে ঢুকতে পারবে সেটা দিয়ে 24 সেই ঢুকবে, লালটা ঢুকবে, 28-এর মানে ঢুকলে সেটা 28-এরটা ঢুকবে, হুম 32-এরটা 32 ঢুকবে। ঢোকার পর কি করতে হবে, এদেরকে শিফট করতে হবে, শিফট করতে হবে কতটুকু, যেটা যে পরিমাণ শিফটিং এর প্রয়োজন সেটা সেই পরিমাণ। আমি তো জানি যে 4 পর্যন্ত রাখা যাবে, তাই না, এটাকে 20 জি স্যার। পরিমাণ শিফট করতেছে, এটা 24 পরিমাণ শিফট করতেছে, এটা 28 পরিমাণ শিফট করতেছে। শিফট করলে আর 0 থেকে 4 সবগুলাই চলে আসতেছে রিসিভার, আলটিমেটলি শিফটিং এর মাধ্যমে করেসপন্ডিং অরিজিনাল সিগন্যালে তার নিয়ে আসতেছে। নিয়ে আসতেছে। তো দিস ইজ দ্য টেকনিক, সিম্পল টেকনিক, যে আমাকে সামহাউ সেপারেট করতে হবে, সামহাউ সেপারেট করতে হবে, ঠিক আছে। সেপারেট করে সেটা যাতে একসাথে করলো আমরা, এটা পড়ালেখার ক্ষেত্রে কি করি, আমরা কিন্তু মাথায় একই মগজের মধ্যে সব রাখি না, জি আমরা স্যার। একটা আলাদা আলাদা মগজ আছে আমাদের, আমাদের না স্যার। অনেক টাইপের কোশ্চেন করার জন্য আমরা মাথার মধ্যে রাখি। মাথার মধ্যে রাখার জন্য আমরা কি বিভিন্ন টেকনিক অবলম্বন করি, যে কোনটা থেকে ওটা সেপারেট কিভাবে হবে, হুম একটার সাথে একটা সেপারেশন করার জন্য আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করি। যখন আমরা লিখি তখন কি মনে করে করে লিখি, এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায়। তার মানে কি একসাথে রাখলেও তারা মিক্স আপ হয় না, তাই তো, যেহেতু আমরা লিখতে পারি। হুম বিষয়টা ওই জি ধরনের স্যার। যে একই এখানে করা হচ্ছে সিগন্যাল দ্বারা, আপনি হয়তো কোনো টেকনিক দ্বারা এটাকে সেপারেশন করতে পারতেছেন। আর যারা পাগল, মাথায় ধরে না, প্রতিবন্ধী, তারা তো আর বুঝতে পারে না, তাই না। তারা কি করবে, তাদের সবই একই জিনিস, হ্যাঁ। পাগল যারা, যারা মাথায় সিট আছে বা প্রবলেম আছে, তারা কি করে, তারা কি সেপারেট করতে পারে, না স্যার, সব এক লগেই। তাদের কাছে সবই একই, তারা মিক্স আপ আলাদা, মিক্স আপ কি জিনিস, সবই তাদের মিক্স আপ হয়ে যায়। হুম, হুম তাদের আর সারে গামা পাদা নিসার আলাদা ফ্রিকোয়েন্সিতে জানা, সব খালি করে, তাই না, পাগল দেখছেন, খালি আ, তাদের কোনো ই নাই, সারগাম নাই, সেটা মিক্স আপ সে সেপারেশন করতে পারে না। আর আপনি যদি সুস্থ মানুষ হন, আপনি কি সারে গামা পাদা নিচে আপনার কি সপ্ত সুর কি 7টা ফ্রিকোয়েন্সি চলে যাবে, জি স্যার। 7টা ফ্রিকোয়েন্সিতে আপনার চলে যাবে ইজিলি, বিষয়টা ওরকম। যাক, তাহলে আমরা এই যে দেখতে পারতেছি যেরকম, তাহলে আমরা এখন চলে যাই যে আমাদের যে চ্যানেল গ্রুপ, আমরা চ্যানেল কিভাবে চ্যানেলিং করে নরমালি, আমাদের যে ফ্রি ব্যান্ডউইথটা, আমাদের ফ্রি যে ব্যান্ডউইথটা, সেই ব্যান্ডউইথটা 12টা চ্যানেল আমাদের সাপোর্ট করে নরমালি। আমরা যে ওয়াইডলি যে ফ্রি ফ্রি আইএসএম ব্যান্ড বলা হয় অনেক জায়গায়, বা বিভিন্ন জায়গায় ফ্রি ব্যান্ডউইথ আছে, সেখানে এরকম 12টা চ্যানেল আমাদের প্রোভাইড করে, 0 থেকে 108 কিলো হার্টজের মাঝখানে 12টা, বা ভাগ করলে যা হয়, 4 করে ভাগ হয়েছে না, কত করে হয়েছে, 4 ভাগ 48, তাই তো। আমাদের হিউম্যান ভয়েস যদি 4 কিলো হার্টজের মধ্যে সীমাবদ্ধ থাকে, আমাদের ব্যান্ডউইথ যদি 4 কিলো হার্টজ হয়, তাহলে আমাদের 12টা চ্যানেল করলে কত লাগবে, 4 12 48 নাকি, 48, 40, 48 হলে 60-এর সাথে 148 যোগ করলে কত হয়, 108। 108। হুম তাহলে 0 কিলো হার্টজ, 60 কিলো হার্টজ থেকে 108 কিলো হার্টজের 108 মধ্যে আমার 4 কিলো হার্টজ করে একটা ব্যান্ডউইথ, ভাগ একটা করে ব্যান্ডউইথ কত, দিছে। 60 থেকে 64, 64 থেকে 68, তাহলে হুম এরকম ভাবে 108 পর্যন্ত 12টা চ্যানেল আমাকে প্রোভাইড করে, একের থেকে শুরু করে 2 3 4 5 6 চ্যানেল 12, হুম এরকম 12টা চ্যানেল একটা গ্রুপ আমাদের এটা সাপোর্ট করে। এটি স্ট্যান্ডার্ড, দিস দ্য স্ট্যান্ডার্ড, যে এই 60 কিলোহার্টজ থেকে 108 কিলোহার্টজের মধ্যে 4 কিলোহার্টজ করে 12টা চ্যানেল বের করে নেওয়া হয়েছে। এই 12টা চ্যানেল নর্মালি ইউজ করা হয়, ঠিক আছে। এই জি 12টা স্যার। চ্যানেল অ্যাক্সেসের জন্য আমরা নর্মালি যে কথা বলি বা সিগন্যাল পাঠাই লোকাল পর্যায়ে, এটা এখানে আমরা 12টা চ্যানেল ইউজ করি।
এখন নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড সিস্টেম, নর্থ আমেরিকা, ইউএসএ বা তার অ্যালায়েন্স যারা করছে, এই 12টা চ্যানেল নিয়ে একটা গ্রুপ তৈরি করছে। 12টা চ্যানেল হলে একটা গ্রুপ, এরকম 5টা গ্রুপ নিয়ে একটা সুপার গ্রুপ। তার মানে 5টা গ্রুপ যেখানে, সেখানে কি চ্যানেল কটা, 5 এবং 60টা, 60টা। এরকম 5টা গ্রুপ নিয়ে একটা সুপার গ্রুপ, 10টা সুপার গ্রুপ নিয়ে একটা মাস্টার গ্রুপ, এবং 6টা মাস্টার গ্রুপ নিয়ে একটা জাম্বু গ্রুপ। তার মানে হচ্ছে যে ছোট ছোট জায়গা থেকে মিলে মিলে আবার একটা বড় গ্রুপ তৈরি করা হচ্ছে। তার মানে অনেকগুলা ইসে মানে চ্যানেল এসে একসাথে মিলে মিলে সেখানে কি আবার বড় চ্যানেল তৈরি করতেছে। বড় চ্যানেল তৈরি করে। কেন জি তৈরি স্যার। করতেছে? কারণ আমরা বুঝি যে ইন্টারন্যাশনাল কল করতে হলে কি আমাদের লোকাল কল একটা আছে, আবার রিজিওনাল কল একটা আছে, আমরা ন্যাশনাল কল একটা আছে, ইন্টারন্যাশনাল কল একটা আছে, তাই না? আমরা ইন্টারন্যাশনাল কল করার জন্য কি করি? একটা গেটওয়ে দিয়ে যাবে। হ্যাঁ। একটা গেটওয়েতে যাইতে গেলে মানে আমি যদি ফাইবার অপটিক দিয়ে দিই, তাহলে আমার এক জায়গাতে যাবে, তাহলে আমি এক জায়গায় সহ অ্যাকুমুলেট করে ওইখান থেকে আমি ট্রান্সমিট করব। তাহলে আমাকে কি করতে হবে? পুরা সমস্ত দেশের যত ব্যান্ডউইথ আছে, যত সিগন্যাল আছে, আমাকে এক জায়গায় নিয়ে মডুলেশন করতে হবে। হুম, হ্যাঁ। গেটওয়ে কে। এর জন্য কি সবগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে। হুম, হুম। জি স্যার। এইভাবে তাহলে আমার ইউনিয়ন থেকে ইউনিয়ন হলে একরকম, জেলা থেকে জেলা হলে একরকম, বিভাগ থেকে বিভাগ হলে একরকম, আবার অন্য দেশে হলে আরেক রকম। তার মানে হচ্ছে আমি যদি অন্য দেশের রেসপেক্টে চিন্তা করি, সেখানে অবভিয়াসলি ব্যান্ডউইথ অনেক বেশি লাগবে, চ্যানেল অনেক বেশি লাগবে। আমি যদি ইউনিয়ন টু ইউনিয়ন চিন্তা করি, তাহলে আমার চ্যানেল কম লাগবে। এই দিস ইজ দ্য কেস। এর জন্য এই গ্রুপিং গুলা নর্মালি করা হয়। আর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে 12 চ্যানেল মিলে একটা গ্রুপ, এটা আগের মতোই, কি 5টা গ্রুপ মিলে একটা সুপার গ্রুপ, এটাও ঠিক আছে। কিন্তু এইখানে গিয়ে 5 সুপার গ্রুপ পার মাস্টার গ্রুপ। একটা মাস্টার মাস্টার গ্রুপে গ্রুপ। 5টা, এখন আগে নিয়েছিল 10টা আমেরিকান স্ট্যান্ডার্ড, এখানে বলতেছে 5টা। আর এখানে ছিল 6টা মাস্টার গ্রুপ নিয়ে একটা জাম্বো গ্রুপ, আর এখানে বলছে 3টা মাস্টার গ্রুপ নিয়ে একটা সুপার মাস্টার গ্রুপ। তার মানে তার নামও একটু চেঞ্জ করা হয়েছে, যেহেতু তারা আমেরিকারে পছন্দ করে না, তাদের স্ট্যান্ডার্ড তারা ডিজাইন করছে তাদের মতো করে। হুম? যেভাবে তাদের ইনস্ট্রুমেন্ট ডিজাইন করবে, যেভাবে কাজ করবে, এটা তাদের বিষয়। তা প্রথম দুইটা ঠিক আছে, পরে গিয়ে তারা তাদের স্ট্যান্ডার্ড ফলো করার চিন্তা ভাবনা করছে। তো এইখানে আমরা দেখতে পাই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং কিভাবে এই গ্রুপিং গুলো হচ্ছে, যে 12 ভয়েস চ্যানেল এফডিএম এর মাধ্যমে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে তারা কি করতেছে, 12টা চ্যানেল মিলে একটা গ্রুপ তৈরি করতেছে। এরকম 5টা গ্রুপ নিয়ে একটা কি সুপার গ্রুপ, সুপার এরকম গ্রুপ। 10টা সুপার গ্রুপ নিয়ে একটা মাস্টার গ্রুপ, মাস্টার গ্রুপ। এবং 6টা মাস্টার গ্রুপ নিয়ে একটা জাম্বো গ্রুপ। এবং জাম্বো গ্রুপে কতগুলো ভয়েস চ্যানেল? 3600। 3600 ভয়েস চ্যানেল। ওরে রে। এখন একটা ভয়েস চ্যানেল যদি আমি 100 জনের মধ্যে টিডিএমএ করে দিতে পারি, তাহলে আমার কতগুলা লোককে আমি সাপোর্ট দিতে পারি। ঠিক হুম। আছে? একটা ভয়েস চ্যানেল যদি আমি কি, একটা ভয়েস চ্যানেল যদি আমি 100 জনকে টিডিএম এর মাধ্যমে শেয়ার করতে পারি, তাহলে আমার কত হবে? আরো 100 টা গুণ হবে। তাহলে কত জি হয়? স্যার। 3,60,000-এর মতো। 3,60,000। তার মানে এরকম একটা জাম্বো গ্রুপ 3,60,000 কে একসাথে, একসাথে একটা, একটা ওয়্যার, একটা তার বা একটা মিডিয়া, সেটা বা হয়তো হইতে পারে, বা কি বলা যায় ওটা, ওয়্যারলেস হলে আমাদের কি যে ওয়েব, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, বা আমি বলতে পারি স্যাটেলাইট কমিউনিকেশন বা মাইক্রোওয়েভ কমিউনিকেশন। আর ওয়্যার্ড কমিউনিকেশন হলে ফাইবার অপটিক বা কোয়াক্সিয়াল কেবল। এরকম দিয়ে আমাকে সাপোর্ট দেওয়া স্ট্যান্ডার্ড, অবশ্যই অবভিয়াসলি ওয়্যারের স্ট্যান্ডার্ড আছে, যে স্ট্যান্ডার্ডটা এই পরিমাণ ব্যান্ডউইথকে সে সাপোর্ট দিতে পারে। ঠিক আছে? আমাকে শুধু নির্ধারণ করতে হবে কি পরিমাণ ব্যান্ডউইথ তার প্রয়োজন। একজন ইউজারের যদি কি 4 কিলো হার্টজ দরকার হয়, তাহলে হুম। আমার এই পরিমাণ ভয়েস চ্যানেলের জন্য কত কিলো হার্টজ দরকার, সেটা আমাকে ডিফাইন করা আছে এখানে। যে 16.984 মেগাহার্টজ পরিমাণ সিগন্যাল, এই পরিমাণ ব্যান্ডউইথ তার প্রয়োজন। ঠিক আছে? তার মানে এই ব্যান্ডউইথের সিগন্যালকে সাপোর্ট করার মতো ক্যাপাসিটি এই ওয়্যারটা থাকতে হবে। আমি যদি না দিতে পারি, তাহলে কিন্তু সেটা সাপোর্ট করবে না, সেটা ডিস্টর্টেড হ্যাঁ। হয়ে যাবে। ঠিক আছে? জি ডিস্টর্ট স্যার। হবে বা নয়েজ হবে, সেটা শোনা যাবে না, ঝামেলা হবে। সেটা হতেই পারে, হুম। হওয়াটাই স্বাভাবিক। এই যে এফডিএম করা হয়েছে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা আমরা ইউজ করি টেকনিক্যালি সব জায়গায়। তো এফডিএম যেটা হয়, যে আমরা যে রেডিও স্টেশন শুনি, এফএম রেডিও, আমরা সবাই গাড়িতে যারা চড়ি, সবাই এফএম রেডিও শুনি, এখানে কি করি, আমরা টিউন করি 88 মেগা, 88 কি, 88 88 কি কিলো হার্টজ না মেগাহার্টজ। মেগাহার্টজ, মেগাহার্টজ, 88 মেগাহার্টজ, 88 মেগাহার্টজ বা 98 মেগাহার্টজ আমরা বিভিন্ন টিউন করি, তাই না? জি তার স্যার। মানে কি, আপনি ওই যে বললেন যে ফিল্টার, হুম। এটা হলো ফিল্টারিং এর কাজ। ওই 98 বলাটা মানে হইতেছে 98 মেগাহার্টজ এর ওই ফিল্টারটা, ওইটা ওই ওই সিগন্যালকে শুধু আসতে দিবি। ওইখানে যখন আমি ক্লিক করি ডিজিটালে, বা আগে যদি মুচড়ায় মুচড়ায় যারা করতো, আগে মোচড় দিত না, নবের মতো ছিল,
জি স্যার, একটা বড় নব একটা ঘুরিয়ে কি ঘুরিয়ে ছিল, হ্যাঁ জি স্যার, ওইটা নব ঘুরে ঘুরিয়ে ঘুরে ঘুরিয়ে ওখানে ক্যাপাসিটর ইন্ডাক্টর আছে, ওখানে ক্যাপাসিটর ইন্ডাক্টর ঘুরিয়ে ঘুরিয়ে আমি হুম যখন ওই 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 রেজোনেন্সে মানে ওই ফ্রিকোয়েন্সি যখন আমি রেজোনেন্স হইতো তখন হুম ওই সিগন্যালটা আমার ইন করতে দেয় এবং সেই গানটা বা সেই নিউজটা আমি শুনতে পারি। আর ডিজিটালি যেটা হয়, ডিজিটালি তো আলটিমেটলি অটোমেটিক সেটা সেট করা আছে, ডিজিটালি কি হয় ম্যানুয়ালি থেকে ডিজিটালি নেওয়া হয়েছে। তাহলে এখানে যেটা হয় যে সব গানই একসাথেই পাঠাচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? চ্যানেল একটাই, চ্যানেল একটাই, সেখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কি ভিন্ন ভিন্নটা পাঠাচ্ছে। আমার মিডিয়া কিন্তু একটা, জি স্যার। গাড়ির মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় আসতেছে না, ডান দিয়ে একটা বাম দিয়ে একটা আসতেছে না, সব একই জায়গায় আসতেছে, কিন্তু ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে টিউন করা। ওই যে দেখানো হলো না মজুলেশন করা, মজুলেট কি করে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে করে, মানে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে করার কারণে একটা সাথে একটা মিশে না। আমি যেটা দরকার যে ফ্রিকোয়েন্সিতে আমি টিউন করব সেই ফ্রিকোয়েন্সির সিগন্যালটা আমাকে সে দেখাবে। আর ওই ফ্রিকোয়েন্সিতে যদি কেউ না পাঠায় তাহলে তার কিছু দেখাবে না, তাই না? জি স্যার। তাহলে এইটা যেহেতু 88 ফ্রিকোয়েন্সিতে 88 মেগাহার্টজ যেহেতু একজনে সেন্ড করতেছে, এইটা ব্রডকাস্ট দিতেছে, কাজে আমি 88 যখন একটা ফিল্টারটাকে আমি টিউন করব সেই জায়গায় নিয়ে যখন আমি দিব তখন আমার 88 এর গান বাজতে থাকে। একইভাবে কেবল টেলিভিশনে, তাই না? কেবল টেলিভিশনে আমরা যখন টিউন করি, যখন প্রথমে আমি সার্চ করি, চ্যানেল সার্চ করি, সেটা কি করে? সেটা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে গিয়ে গিয়ে দেখে, তাই না? যে এই ফ্রিকোয়েন্সিতে, যে ফ্রিকোয়েন্সিতে নাই ফ্রিকোয়েন্সিতে ঝাপসা হয়, তারপর যে ফ্রিকোয়েন্সিতে হয় ওই ফ্রিকোয়েন্সিতে সেট হইতে থাকে। আপনারা কি এটা যে কখনো টিউন আপলিঙ্ক দিছেন? ডাউনলিঙ্ক বলে ওরা স্যার, দেখছিলাম টিভিতে যে নিচে লেখা থাকে যে এত আপলিঙ্ক এই চ্যানেলের, এত আপলিঙ্ক এই চ্যানেলের, এত ডাউনলিঙ্ক, এগুলা স্যার। ওটা তো আপলিঙ্ক করে যারা ব্রডকাস্ট করে তারা, ও আর আচ্ছা আচ্ছা। ডাউনলিঙ্ক করে আপনারা যেটা দেখেন সেটা হলো ডাউনলিঙ্ক, তাই না? ও জি স্যার, বুঝতে পারছি। আপলিঙ্ক ডাউনলিঙ্ক সেটা ফ্রিকোয়েন্সি ডিফাইন করা থাকে। হুম আপনি যেটা করে সেটা ডাউনলিঙ্ক, ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি হলো আপনি ইউজ করেন, আপনার টিভি সেই ফ্রিকোয়েন্সিতে ইউজ করে, ঠিক আছে? হুম জি তাহলে স্যার। আপনাকে তো চ্যানেল, আপনাকে 100টা চ্যানেল দিতেছে, মানে কি আপনি 100টা ফ্রিকোয়েন্সির মডুলেট করে ভিন্ন ভিন্ন চ্যানেল প্রোভাইড করতেছে, কিন্তু মিডিয়া কিন্তু একটাই, একটা তার দিয়ে আসতেছে। আপনি যদি আকাশ দেখেন আপনার হ্যাঁ একটা কেবল দিয়ে সেই কোয়েক্সেল কেবল দিয়ে আসতেছে। তো আপনি যদি আসতেছে। ফাইবার অপটিক ইউজ আইপিটিভি ইউজ করেন আপনার ফাইবার অপটিক দিয়ে আসতেছে, আসতেছে এক জায়গা দিয়ে, কিন্তু ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে আপনি যেখানে টিউন করবেন, তার মানে ওরা কি করতেছে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে, তারা একই ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছে কিন্তু পাঠানোর সময় তারা ভিন্ন একই ভিন্ন তার দিয়ে ফ্রিকোয়েন্সি, পাঠাইতেছে, ভিন্ন ভিন্ন কেরিয়ার দিয়ে, কেরিয়ার দিয়ে ভিন্ন পাঠাইতেছে। ভিন্ন কেরিয়ার দিয়ে তারা সেন্ড করতেছে বলে আপনি ভিন্ন ভিন্ন মানে চ্যানেল গুলা ভিন্ন ভিন্ন জায়গায় চলে যাচ্ছে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে, এবং যেখানে যে ফ্রিকোয়েন্সিতে যেটা পাঠাচ্ছে, যে কেরিয়ার যে ইউজ করতেছে সেই কেরিয়ারে টিউন করলে আপনি সেই চ্যানেলটা দেখতে পারতেন। এই জন্য কিন্তু আলাদা আলাদা 200টা চ্যানেলের জন্য 200টা তার পাঠায়নি, তার কিন্তু একটাই একটাই পাঠাইছে একটাই আপনার রিডিং। পাঠাইছে। জি স্যার। দিস ইজ দ্য কেস, এখানে 1000 চ্যানেলও পাঠাইতে পারে যদি এই ওয়্যারটা সাপোর্ট করে, কোনো সমস্যা নেই। কাজে আলটিমেটলি এই যে একটা তারকে ইউজ করে যে এতগুলা চ্যানেল পাঠাইতে পারতেছে, এতগুলা প্রোগ্রাম পাঠাইতে পারতেছে, এতগুলা ইউজারকে সাপোর্ট দিতেছে, দিস ইজ দ্য কেস অফ মাল্টিপ্লেক্সিং। এবং মাল্টিপ্লেক্সিং এর বেজে থাকতেছে কি মডুলেশনটা, মডুলেশনটার মাধ্যমে কিন্তু মাল্টিপ্লেক্সিংটাকে সে বাস্তবায়ন করতেছে, ইনস্ট্যান্সিয়েট করতেছে। এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমরা দেখি যে কি হয়, সেখানে যেটা করা হয় যে একটা আমাদের 32টা স্লট ইউজ করা হয়, এবং প্রথম স্লটটা ইউজ করা হয় ফ্রেম অ্যালাইনমেন্টের জন্য, মানে কন্ট্রোলের জন্য, আর 16 নাম্বার স্লটটা ইউজ করা হয় সিগন্যালিং এর জন্য, আর 1 থেকে 15টা ইউজ করা হয় হচ্ছে ডেটার জন্য, এবং 17 থেকে 31 নাম্বার ইউজ করা হয় ডেটার জন্য, এবং প্রত্যেকটা স্লটই হচ্ছে 8 বিট করে, প্রত্যেকটা স্লটই হলো 8 বিট করে। 32টা স্লট ইউজ করা হচ্ছে একটা ফ্রেমের মধ্যে, এবং ই ওয়ান ফ্রেম অফ 30 চ্যানেল, যেহেতু 30টা চ্যানেল হলো আমার ডেটার জন্য, এর জন্য 30 চ্যানেলে বলা হচ্ছে। আর 2টা স্লট চ্যানেল ইউজ করা হচ্ছে, বা 2টা স্লট ইউজ করা হচ্ছে আমাদের কন্ট্রোলিং সিগন্যালের জন্য, দিস ফর দ্য ইউরোপিয়ান সিস্টেম, ই1 সিস্টেমের জন্য। এবং এখানে কি বলতেছে 8 বিসিএম বিট, 8 বিটের সিগন্যাল যেহেতু পাঠাতে, তার মানে আমার কোয়ান্টাইজেশন লেভেল কত, কতগুলো কোয়ান্টাইজেশন লেভেল 2 টু দি পাওয়ার 8, এখানে কোয়ান্টাইজেশন 256, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256টা কোয়ান্টাইজেশন লেভেল সাপোর্ট করতেছে। আর কোয়ান্টাইজেশন লেভেল যত বেশি হবে তত কি হবে, এরর কমবে না বাড়বে? কোয়ান্টাইজেশন লেভেল বাড়লে বাড়লে কি এরর বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে যত বেশি কোয়ান্টাইজেশন করতে পারবো তত এরর পরিমাণ কমবে। তাহলে এখানে মোটামুটি খারাপ না, 256 লেভেল নট ব্যাড ফর দ্য ইউরোপিয়ান ওয়ান সিস্টেমের মধ্যে। তো এখানে যেটা করা হচ্ছে সেটা হলো 30 চ্যানেল পিসিএম এর জন্য আমাদের স্যাম্পলিং রেট অলওয়েজ আমাদের 4 কিলোহার্টজ যদি আমাদের কি হয়, আমাদের ভয়েসের ব্যান্ডউইথ হয়, তাহলে কি, তাহলে আমার আমার এটা কত হবে,
স্যাম্পলিংটা কত ফ্রিকোয়েন্সিতে হবে। 4 কিলোহার্টজ যদি আমার বেস ব্যান্ডের সিগন্যাল, আমার কথা বলার সিগন্যাল ব্যান্ডউইথ হয়, তাহলে আমার 2B মানে দ্বিগুণ পরিমাণ স্যাম্পলিং করতে হবে। তো স্যাম্পলিং রেটটা হবে আমার ভয়েসের জন্য 8 কিলোহার্টজ, যেহেতু আমি 4 কিলোহার্টজে কথা বলি, তাহলে দ্বিগুণ নিকোয়েস্ট ফর্মুলায় বলতেছে দ্বিগুণ পরিমাণ ফ্রিকোয়েন্সি আপনাকে স্যাম্পলিং করতে হবে, এবং প্রত্যেকটা স্যাম্পল হলো 8 বিট করে, এবং কি 32 নাম্বার অফ টাইম স্লট আছে 32টা, তাহলে টোটাল হলো 8 ইন্টু 32 256 বিট একটা ফ্রেমের মধ্যে। 32টা স্লট, যেহেতু একটা স্লটের মধ্যে কত, একটা স্লটের বিট সংখ্যা কত 8টা করে, 256 বিট, ঠিক আছে। এবং একটা যেহেতু আমার স্যাম্পলিং রেট হচ্ছে 8000, 8 কিলোহার্টজ মানে কত 8000, তাই তো 8000 8000, 8000 তাহলে আমার হার্টজ। একটা, এটা হলো ফ্রিকোয়েন্সি এফ, জি স্যার। তাহলে টি হইলো 1/f, টি হচ্ছে 1/f, তাহলে 125 মাইক্রোসেকেন্ড হচ্ছে একটা টাইম স্লটের, একটা ইসের, একটা টাইম স্লটটা কিসের, একটা স্যাম্পলের ডিউরেশন নাকি, দ্য লেন্থ অফ এ ফ্রেম, একটা ফ্রেমের, তার মানে একটা ফিট থেকে আরেকটাই ফেরত আসবে 125 মাইক্রোসেকেন্ড পর পর। একটা স্যাম্পল মানে করেসপন্ডিং স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের ডিসটেন্স হবে 125 মাইক্রোসেকেন্ড, এর জন্য একে ফ্রেম লেন বলতেছে। আর ডিউরেশন কি বলতেছে, দ্য উইথ অফ ইচ বিট, প্রত্যেকটা বিটের উইথ উইথ হচ্ছে 125 মাইক্রোসেকেন্ড লাগতেছে 256 বিটের জন্য, 256 বিটের জন্য 125 মাইক্রোসেকেন্ড লাগতেছে। তো এক বিটের জন্য কত লাগবে, এক বিটের জন্য লাগবে হচ্ছে 125 ভাগ 256, তাহলে এটা হলো 0.488 মাইক্রোসেকেন্ড। একটা বিটের ডিউরেশন বা একটা বিটের লেন্থ হচ্ছে বা উইথ হচ্ছে এই পরিমাণ। এখানে অবশ্য যেটা দেখানো হয়েছে এটা অবশ্য মনে রাখা খুব ডিফিকাল্ট, জাস্ট ফিগারটা মনে রাখতে হবে যে মাল্টিপ্লেক্সিং করে করে ওই ফিগারটাকে ইলাবোরেট করা হয়েছে, যেটারে এটারে ইলাবোরেট করা হয়েছে, দেখানো হয়েছে যেটা কিভাবে হায়ারার্কিটা মেইনটেইন হয়। আমেরিকান স্ট্যান্ডার্ডে কি করা হচ্ছে, তারা নিচে 24টা চ্যানেল, কিন্তু এই যে ফ্রেম অ্যালাইনমেন্টের জন্য তারা সিঙ্গেল বিট ইউজ করতেছে, তারা ইউজ করতেছে সিঙ্গেল বিট, বাট 24টা চ্যানেল, এবং প্রত্যেকটা চ্যানেলই 8 বিট করে। এবং এখানে যেটা করা হয়েছে, এখানে নাম্বার অফ বিটের সংখ্যা হলো, যেহেতু 24টা চ্যানেল 8 বিট করে, তাহলে 8 দিয়ে 24কে গুণ করতে হবে, আর এই সিঙ্গেল যে ফ্রেম অ্যালাইনমেন্টের জন্য 1 বিট, এটা হলো 193 বিট, 8 ইন্টু 24 হলো 192 যোগ 1 193 বিট। The 8 PCM bit of each sample is placed in a time slot. Therefore, the length of a frame always আমার 125 মাইক্রোসেকেন্ড, যেহেতু আমার 8 কিলোহার্টজ আমাকে স্যাম্পলিং করতে হবে, এটা সব ক্ষেত্রে সেমই আছে। The bit rate of T1 frame is 193 বা 125, 193 বিট এই ক্ষেত্রে। আগে ছিল কত বিট, আগে ছিল 256 বিট, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হলো 256 বিট, আর এখানে হলো 193 বিট, 193 বিটে 125 মাইক্রোসেকেন্ড। তাহলে আমি এখান থেকে আমি বিট রেটটা বের করে ফেলাইতে পারি, 193 বিট 125 মাইক্রোসেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত বিট যাবে, সেটা 1.544 মেগাবিট পার সেকেন্ড। এটা হলো টি ওয়ান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ডের তাদের কি বিট রেট, তাদের বিট রেট হলে এইটা, আর এদের বিট রেট অবভিয়াসলি ডিফারেন্ট, তাই তো, এদের বিট রেটটা ডিফারেন্ট হবে। বিট রেট কি বের করা হয়েছে, এখানে বের করতে পারবেন, 256 রে 125 দিয়ে ভাগ দিলে হবে, ওই যে 256 বিটকে 125 মাইক্রোসেকেন্ড দিয়ে ভাগ দিলে যেটা পাবেন সেটা হলো এটার এই স্ট্যান্ডার্ডের বিট রেট, ঠিক আছে স্যার। জি স্যার আমরা তাহলে স্যার আমরা তো স্যার বাংলাদেশি, আমরা তাহলে স্যার মানে কাদের ইয়াটা ফলো করি স্যার মেইনলি, আমেরিকাটা না স্যার? নরমালি ইউরোপিয়ানটাই আমরা ইউজ করি, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আমরা ইউজ করি। আমেরিকান স্ট্যান্ডার্ডটা করে নরমালি জাপান, কোরিয়া, আমেরিকা, নর্থ আমেরিকা, অ্যালায়েন্স যারা আর কি ওরা ইউজ করে, নর্থ আমেরিকা তারা ইউজ করে। আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইউজ করি, তো ব্রিটিশটা তো আলটিমেটলি বা ইউরোপিয়ান ইউনিয়ন তারাই বানাইছে, আবার তারাই বাড়িয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। জি স্যার। ব্রিটিশ পলিসি বোঝা মুশকিল। ডিজিটাল মডুলেশন টেকনিক কি জিনিস, আমরা তাহলে মাল্টিপ্লেক্সিং দেখলাম যে মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে অনেক চ্যানেলকে একসাথে প্রোভাইড করা সম্ভব হয়, ওয়্যারিং কমে যাচ্ছে,
আগে যে তার ঝুলিয়ে কি প্রচুর করে আমরা দেখি না পুরান ঢাকার মধ্যে বা আগে ঢাকা সিটির মধ্যে কি বস্তায় বস্তায় তার, হুম? লাখে হাজার হাজার তার কি একটা একটা করে যাইতেছে টেলিফোন লাইন দেখিনি আমরা, জি স্যার। দেখছি না টেলিফোন লাইনে হাজার হাজার তার জোড়া দিয়ে রাখতেছে, তারের বই সমুদ্র হয়ে গেছে। ওই তারগুলা তাড়ানো হয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সিং, যেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সিং টেকনিক, মডার্ন টেকনোলজি, মডার্ন মাল্টিপ্লেক্সিং টেকনিক, ফাইবার অপটিক চলে আসছে। তার মাধ্যমে আমি অনেক ব্যান্ডউইথের সিগন্যাল, হিউজ ব্যান্ডউইথ সিগন্যাল আমরা একটা তারের মধ্যে দিয়ে পাঠাইতে পারতেছি। তাহলে আমরা ওই বস্তায় বস্তায় তার ইন্ডিভিজুয়ালি পাঠানোর দরকার নেই, একসাথে পাঠাইতে পারতেছি। শুধু সেন্ডার থেকে এক করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, রিসিভারে গিয়ে আমি সেপারেট করে নিচ্ছি। তাহলে আমার এখানে আর মাঝখানে একটু কমিউনিকেশনের জন্য, ট্রান্সমিশনের জন্য এত জঞ্জালের প্রয়োজন নেই। তাহলে এইখানে আস্তে আস্তে তাহলে আমরা বুঝলাম যে এখানে মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে অনেকগুলা, অনেক ইউজারকে একসাথে একটা তারের মধ্যে দিয়ে বা একটা মিডিয়ামের মধ্যে সাপোর্ট করা সম্ভব। এখন আরেকটা কনসেপ্ট আসতেছে, সেটা হলো ডিজিটাল মডুলেশন টেকনিক। ডিজিটাল মডুলেশন টেকনিক কি জিনিস? সেটা হলো যে আমরা যদি কি করি, একটা ডিজিটাল সিগন্যালকে যদি ট্রান্সমিট করতে চাই কোনো মিডিয়ার মাধ্যমে, সেটা ওয়্যার হোক বা ওয়্যারলেস হোক, তাহলে আমার অনেক ব্যান্ডউইথের দরকার, অনেক ব্যান্ডউইথের দরকার। কিন্তু ডিজিটাল ট্রান্সমিশনের অনেক সুবিধা আছে, হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিশনের অনেক সুবিধা আছে। কিন্তু আমি যদি ডিজিটাল ক্যারিয়ার ইউজ করি তাহলে কিন্তু আমার ব্যান্ডউইথ অনেক লাগবে। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? আমি ডিজিটাল সিগন্যালটা ট্রান্সমিট করব, কিন্তু ক্যারিয়ারটা যদি ডিজিটাল হয়, ক্যারিয়ারটা যদি ডিজিটাল হয়, তে পালস শেপ গুলা আসলে অনেক ইনফিনিটি ফ্রিকোয়েন্সি, হিউজ ফ্রিকোয়েন্সির আমার সিগন্যাল, আমার ব্যান্ডউইথ অনেক বেশি লাগবে। তো সেটাকে দূর করার জন্য লো ব্যান্ডউইথের ওয়্যার ইউজ করে আমি যদি কমিউনিকেট করতে পারি তাহলে আমার সুবিধা হইতো। তাহলে আমি কি করতে পারি, যে আমার সিগন্যালটা থাকবে ডিজিটাল, বাট আমার ক্যারিয়ারটা থাকবে অ্যানালগ। আমার সিগন্যালটা ডিজিটাল, ক্যারিয়ারটা থাকবে কি অ্যানালগ। অ্যানালগ। এরকম যদি হয়, অ্যানালগ সিগন্যাল যেটা থাকে পিওর সাইনোসয়েডাল সিগন্যাল, তার ফ্রিকোয়েন্সি হলো 1। একটা পিওর সাইনোসয়েডাল সিগন্যাল সিগন্যাল যদি হয়, তার ফ্রিকোয়েন্সি কত? 1। ওয়ান। একটা ফ্রিকোয়েন্সি থাকবে, 273 হার্টজ থাকলে 273 হার্টজ তার, 274 বা 271 হার্টজ তার। ঠিক আছে, ওর ওর ফ্রিকোয়েন্সি একটাই। কিন্তু আমি যদি একটা ডিজিটাল পালস বলি, এটার ফ্রিকোয়েন্সি অনেক হিউজ, অলমোস্ট ইনফিনিটি যদি আমি সবগুলা ধরি। আর যদি আমি একটা রেঞ্জ ধরি, তাহলে দেখা যাবে অনেক মেগা গিগাবাইট পর্যন্ত এর ব্যান্ডউইথ আছে। তাহলে আমি একটা ইনফরমেশন পাঠানোর জন্য আমার এত 1010 পাঠানোর জন্য আমার এত ব্যান্ডউইথের দরকারটা কি? আমি কি করব, আমার ক্যারিয়ারের জন্য যেটা সোজা আমি সেটা পাঠাবো। তার মানে একটা ডিজিটাল সিগন্যালকে আমি যদি সামহাও কি ক্যারিয়ারটাকে অ্যানালগ ক্যারিয়ার, যেটা সাইনোসিডাল সিগন্যাল, সেই ধরনের ক্যারিয়ার ইউজ করি, তাহলে আমার ব্যান্ডউইথ অনেক কম লাগবে। সেই ক্ষেত্রে আমি নর্মাল কনভেনশনাল তার ইউজ করেই আমি ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করতে পারবো, যেটা আমরা করি মডেম দিয়ে। কিভাবে করি? ডিজিটাল সিগন্যালকে আমি কি করি, ওই টেলিফোনের তারের মাধ্যমে কি করি, অ্যানালগ সিগন্যালের মাধ্যমে পাঠিয়ে দিই। পাঠাই আসলে অ্যানালগ সিগন্যালটাই, অ্যানালগ সিগন্যালের কিছু কিছু প্রপার্টি আমি চেঞ্জ করে দেই, যাতে করে ওইখান থেকে রিসিভার কি 1010 বের করে নিতে পারে। সেটা যদি পারি তাহলে আমার সুবিধা না, অনেক সুবিধা। তাহলে আমার ব্যান্ডউইথ ড্রাস্টিক্যালি কমে যায়, ড্রাস্টিক্যালি কমে যায়। এভাবে যেটা হয়, আমরা কম ফ্রিকোয়েন্সির সিগন্যাল দিয়ে যে তারটা কম ফ্রিকোয়েন্সির সিগন্যাল ক্যারি করতে পারে, বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যাল সে ক্যারি করতে পারে না, এরকম ওয়্যার দিয়ে, এক্সিস্টিং ওয়্যার দিয়েই আমি ডিজিটাল কমিউনিকেশনটা করতে পারি। এবং সেই কনসেপ্টটাকে বলে ডিজিটাল মডুলেশন টেকনিক। তার মানে এখানে সিগন্যালটা হলো ডিজিটাল, বাট ক্যারিয়ারটা হচ্ছে অ্যানালগ। ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ ক্যারিয়ার। এই ধরনের কমিউনিকেশন অনেক সুবিধা আছে, যে ওয়ার্ড কমিউনিকেশন এক ধরনের সুবিধা আছে, ওয়্যারলেস কমিউনিকেশনে কিছু সুবিধা আছে, এটা দেখে নেবেন আপনারা। দুই ধরনের সুবিধা আছে, সুবিধাই বেশি। সুবিধাগুলো এখানে দেওয়া আছে, আমি শুধু আর দুই একটা স্লাইড দেখাবো। সেটা হলো এই বা যে এটা ডিজিটাল ট্রান্সমিশন টেকনিকে, ডিজিটাল মডুলেশন টেকনিকে যে টেকনিকগুলো ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে এফএসকে, আর একটা হলো পিএসকে, একটা হলো এএসকে, ফ্রিকোয়েন্সি শিফটিং, অ্যামপ্লিটিউড শিফটিং, আর একটা হলো ফেজ শিফটিং। ফ্রিকোয়েন্সি শিফটিং, ফেজ শিফটিং, অ্যামপ্লিটিউড শিফটিং। তার মানে একটা সিগন্যালের যে প্রপার্টি গুলা, একটা সাইনোসয়েডাল সিগন্যাল বা একটা কন্টিনিউয়াস সিগন্যালের তিনটা আছে, একটা হলো অ্যামপ্লিটিউড আছে, তার একটা ফেজ থাকবে, একটা কি ফ্রিকোয়েন্সি থাকবে। ফেজ, ফ্রিকোয়েন্সি,
অ্যামপ্লিটিউড। যেহেতু একটা সাইনোসিলার সিগন্যাল 3টা প্রপার্টি আছে, এই যে কোনো প্রপার্টি চেঞ্জ করে আমি 1010 কে পাঠাবো, আমার ডিজিটাল ইনফরমেশনকে এর মাধ্যমে পাঠাবো। ঠিক আছে, জি এখানে স্যার। যেটা দেখানো হচ্ছে যে টি ইজ ইকুয়াল টু a cos টুয়াইস পাই f1t প্লাস থিটা। এটা হলো যদি লজিক 1 হয় তাহলে আমি f1 ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল পাঠাবো, যদি লজিক 0 হয় তাহলে f2 ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল পাঠাবো। f1 যদি লজিক 1 হয় তাহলে কিন্তু অন্য ফ্রিকোয়েন্সি এক ফ্রিকোয়েন্সির সিগন্যাল, আর লজিক 0 হলে আরেকটা আরেক ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমি ফ্রিকোয়েন্সির পাঠাবো। সিগন্যাল। হুম। যদিও দুইটার হলো আমার অফসেটটা যেটা ইনিশিয়াল ফেজ থিটা সেমই থাকবে, সবই সেম, দুইটা সিগন্যালে সবই সেম, কিন্তু এটার ফ্রিকোয়েন্সি একরকম, এটার ফ্রিকোয়েন্সি আরেক রকম। ঠিক আছে, জি এটা স্যার। যদি পাঠাই তাহলে রিসিভার কি যখন f1 ফ্রিকোয়েন্সি পাবে, f1 ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল পাবে, তখন বুঝবে কি সেন্ডার আমাকে 1 পাঠিয়েছে। যখন আমার f2 ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাবে তখন কি রিসিভার কি বুঝবে আমাকে 0 জিরো পাঠিয়েছে। পাঠিয়েছে। তাহলে ইজি না? তাহলে এটা হুম। কিন্তু ফ্রিকোয়েন্সি একটাই, f1 একটা ফ্রিকোয়েন্সিরই, এটার মধ্যে কিন্তু একাধিক ফ্রিকোয়েন্সি নাই। আবার এইটা আরেকটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল, দুইটা দুই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এবং তারা ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, এখানে অন্য কোনো ফ্রিকোয়েন্সি নেই। তাহলে এটা পাঠানো একটা সহজ, যে আমার যদি কি হয় আমরা একটা নরমাল মাল্টিপ্লেক্সার ইউজ করেই এই সিগন্যালটা পাঠাইতে পারি। কি করি, দুটো অসিলেটর ইউজ করি, যে একটা অসিলেটর হচ্ছে f1 ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করবে, আর একটা অসিলেটর f2 ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করবে। একটা f1 ফ্রিকোয়েন্সির একটা সাইনোসিডাল সিগন্যাল তৈরি করবে, আর একটা f2 ফ্রিকোয়েন্সির একটা সাইনোসিডাল সাইনোসয়েডাল সিগন্যাল তৈরি করবে। হুম। এখানে যদিও কজ দেওয়া আছে, it doesn't matter, সাইন কোস একই জিনিস, শুধু ফেজ শিফট 90 ডিগ্রি। ঠিক আছে, সাইন কোজের মধ্যে পার্থক্য একটাই, যে একটা 90 ডিগ্রি যদি করেন তাহলে কজ হবে, কজের 90 ডিগ্রি করলে সাইন হবে। কাজে সাইনোসিডাল বললে কনফিউশন করার কিছু নেই, কোসাইনোসিডাল বলে কোনো বলার কোনো দরকার নেই। ঠিক আছে, কোসাইনোসিডাল বলার কোনো দরকার নেই, সাইনোসিডাল বললেই সাইন কস দুইটাই মিন করে। কাজে এই অসিলেটরটা একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি তৈরি করবে, এই অসিলেটরটা আরেকটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল তৈরি করবে। এখন বাইনারি ইনপুট সিলেক্টর কি করবে, যখন এখানে 1 থাকবে তখন আমি এই ইনপুটটাকে ঢুকতে দিব মার্কসের মধ্যে, মাল্টিপ্লেক্সারের মধ্যে এই ইনপুটটা ঢুকতে দিব। আর যখন 0 থাকবে তখন এই ইনপুটটা আমি ঢুকতে দেবো মাল্টিপ্লেক্সারের মধ্যে। তাহলে কি হবে, একবার এটা ঢুকবে, এটা ঢুকবে, সেটা কি অনুসারে, আমার ইনপুট যেখানে 1 সেটা আমার এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যাবে, যেটা আমার 0 সেটা এখানে এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যাবে। তার মানে অল্টারনেট ভাবে 1010 যেখানে সেখানে করেসপন্ডিং এই সিগন্যাল গুলা সেন্ডার থেকে রিসিভার দিকে যেতে থাকবে। যাচ্ছে কিন্তু 10 না, 10 অনুসারে আমি এটাকে চুজ করতেছি যে কোন সিগন্যালটা আমার কি মিডিয়া দিয়ে সেন্ট্রাল থেকে রিসিভারের দিকে যাবে। তো এটা হলো এফএসকে ওয়েভ, তাই তো, দিস দ্য এফএসকে হুম। ওয়েভ। এটার কিছুই না, এটা হলো আইদার এইটা অথবা এইটা, এই ফ্রিকোয়েন্সি দুইটা সিগন্যাল পরস্পর চলে যাবে, অনেকটা এরকম। 1 হলে এই ফ্রিকোয়েন্সি, 0 হলে লো ফ্রিকোয়েন্সি। এটা হাই ফ্রিকোয়েন্সি, লালগুলা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি, আর নীলগুলা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, কারণ এটার অনেক ডিসটেন্স বেশি, তাই না, আমি দেখতে পারতেছি গ্যাপটা অনেক বেশি। আর লালটা হলো গ্যাপটা অনেক, এখানে তিনটা সুইং, এখানে দুইটা সুইং, তাই না, এখানে জি স্যার। দুইটা সুইং, এখানে হলো তিনটা সুইং একই সময়ের মধ্যে, এটা তিনটা সুইং, এটা দুইটা সুইং। তাহলে 1 এর জন্য হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠানো হচ্ছে, 0 এর জন্য লো লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ফ্রিকোয়েন্সি পাঠানো হচ্ছে। সিগন্যাল। তাহলে এটা যখন রিসিভারে যাবে তখন যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পেলে সে 1 ধরে নিবে, আর লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল বললে 0 জিরো। ধরবে। এখানে কি 10 পাঠানো হয়েছে, পালস পাঠানো হয়েছে, পালস তো পাঠানো হয়নি, আমরা যে লাইন কোডিং করছিলাম সেটা কি পাঠানো হয়েছে, সেখানে কিন্তু ছিল 1 এর জন্য 1 একটা পালস, 0 এর জন্য নাই, আবার 1 এর জন্য একটা পালস, এরকম কিন্তু পাঠানো হয় নাই। 1 এর হুম। বদলে শুধু একটা সাইনোসিডাল সিগন্যাল পাঠানো হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে, আমি ডিটেলস ম্যাথমেটিক্স ধরলাম না, এটুকু জানলেই হবে। দিস দেখ শুধু এই আমাদের এফএসকে এএসকে পিএসকে এর মধ্যে শুধু আমি এফএসকে টা দেখাইলাম, এফএসকে টার কি কিভাবে তারা তৈরি করে সেটা আপনাকে বুঝতে হবে, এবং আমি ম্যাথমেটিক্সও বাদ দিলাম, বাদ দিয়ে শুধু বললাম যে এই যে শেপ টেড দেখে বুঝতে হবে যে 1 এর জন্য আমি একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল, আর 0 এর জন্য আরেকটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠাবো, এবং এটা রিসিভারে পৌঁছালে তারা কি, তারা এটা দেখে 1010 কে আলাদা করতে পারবে। তাহলে যদি আমি ট্রান্সমিশন হচ্ছে অ্যানালগ সিগন্যাল, বাট এর মধ্যে ভিতরে কিন্তু ডিজিটাল ইনফরমেশন লুকায়িত, এর মধ্যে ডিজিটাল সিগন্যালটা রয়ে গেছে, ডিজিটাল ইনফরমেশনটা এর মধ্যে আমি ইনগ্রেইন করে দিয়ে দিচ্ছি, যেটা রিসিভার ইজিলি রিকভার করতে পারবে। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, জি স্যার। এই পর্যন্তই। আর পড়াবো না, ওই যে বাদ দিয়ে দিলাম, ম্যাথমেটিক্স বাদ দিয়ে দিলাম, ম্যাথমেটিক্স নাকি সমস্যা হয় অনেক, কিন্তু ফিগারে থ্যাংক তো ইউ স্যার। সমস্যা নাই, তাই না?
না স্যার ফিগারের সমস্যা নেই। এই যে প্রথম ফিগারটা, ফিগার 2 পড়তে হবে, ফিগার 3 পড়লে ম্যাথমেটিক্স পড়তে হবে, সেখানে আবার অন্য কিছু। ফিগার 2 যে কিভাবে রিসিভার বুঝতে পারবে এখান থেকে, যেখানে ডিজিটাল ইনফরমেশন আছে, ঠিক আছে? জি স্যার। এটা তো ডিজিটাল ইনফরমেশন না, এই সিগন্যালটা কিন্তু ডিজিটাল না, সিগন্যালটা অ্যানালগ। কিন্তু অ্যানালগ, দিস অ্যানালগ। জি স্যার। কিন্তু অ্যানালগ এর মধ্যে সিগন্যাল। যে অন্তর্নিহিত অর্থটা সেটা কিন্তু ডিজিটাল, ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সি একটা, লো ফ্রিকোয়েন্সি একটা, সেটা হলো ডিজিটাল। যেটা হাই ফ্রিকোয়েন্সি সেটা 1, যেটা লো ফ্রিকোয়েন্সি সেটা 0। হুম। দিস ইজ দ্য কেস, ঠিক আছে? জি স্যার। কোনো কোশ্চেন? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনাদের কিন্তু নেক্সট উইকে পরীক্ষা আছে, নেক্সট ফ্রাইডেতে এইভাবে বা কুইজ টেস্ট। আপনাদের লাস্ট 2, যেটা লাস্ট 2, 3 and 4 স্লাইড, স্লাইড 3 and স্লাইড 4 এর আপনাদের কুইজ টেস্ট হবে 10 মার্কের। স্যার নেক্সট শুক্রবারে স্যার রাতে, অথবা স্যার রাতে নিলে কুইজটা একটু বেটার হতো স্যার, আমাদের পরীক্ষা ছিল তো দিনের বেলা স্যার। রাতেই নিব 10টার সময়, সমস্যা নেই। স্যার রাতে নিলে একটু প্রবলেম হয় নেটের। এই তো, এই যে কিন্তু তাহলে স্যার আপনাদের তো দিনের বেলা মিললো তো না। দিনের বেলা পরীক্ষা থাকে স্যার, দিনের বেলা ওই যে ব্যাংকিং ডিপ্লোমার পরীক্ষা আছে তো স্যার, মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পরীক্ষা আর কি, ঝামেলা ছিল। আপনারা আগে ঠিক করেন যে আপনারা কিভাবে দিবেন, সেটা হলো বড় বিষয়। আমার নিতে সমস্যা নেই। রাতে রাতে নিলে বেটার হয় স্যার। রাতে হলে ভালো হয় স্যার। এখন কারো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ঝামেলা, কারণ সবারই একটা মানে স্যার সমঝোতা, রাতে নেটে অনেক সমঝোতা প্রবলেম আসলে। হয়। সো স্যার পরীক্ষা একটু প্রবলেম হয় দিতে। So, যদি ক্লাস হইতো তাহলে স্যার তাও হইতো। এখন ঠিক করেন, আপনারা ঠিক করেন যে কিভাবে আপনাদের দিবেন। কি ওয়াইফাই নাই নাকি না মোবাইল ডাটা? ওয়াইফাই, কিন্তু রাতে একটু প্রবলেম হয় স্যার। মোবাইল ডাটাই তো বেটার। একটু মোবাইল ডাটাটা নিয়ে নেন আপু এই কিছুক্ষণের জন্য, তাহলে মনে হয় বেটার অপশন এটা। ওয়াইফাই চেয়ে মোবাইল ডাটাই বেটার। হ্যাঁ ওইটা, ওই যে মোবাইল ডাটাটা আর কি ওই পরীক্ষার টাইমটাতে একটু রাখলে তাহলে বেটার হয়। ঠিক আছে, আপনারা চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করে আমাকে লেট মি নো। স্যার আপনারা এমসিকিউ তো থাকবে তাই না স্যার? জেএমসি সামনে শনিবার হলে শনিবার রাতে দিতে পারি স্যার আমরা। ঠিক আছে, দেখা যায় রাতে স্যার, হলে তো স্যার, একজন বললো তো রাতেই সমস্যা, সেটা স্যার, শনিবার রবিবার আর শুক্রবার কি, তাই না? স্যার শনিবার হলে স্যার আর একটু ভালো হয়। শনিবার স্যার অন্য ওই যে এই অফিসিয়াল পরীক্ষাগুলো থাকে না স্যার। ঠিক আছে, দেখা জি যায়। স্যার, শনিবার যদি দিনের বেলা নিতে পারেন তাহলে ভালো। দেখি একজনের। স্যার জি একটা জি, কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে আমরা 60 কিলোহার্টজ থেকেই কেন শুরু করি? 60 কিলোহার্টজ থেকে কেন শুরু করেন, জি স্যার। এটার উত্তর আমার কাছে না, এটা হলো যারা স্ট্যান্ডার্ড তৈরি করছে না, জি স্যার। যারা স্ট্যান্ডার্ড তৈরি করছে, হ্যাঁ তাদের জন্য ফ্রি আছে, এই যে এই জায়গাটা ফ্রি, ফ্রি ব্যান্ড 60 কিলোহার্টজ থেকে 108 কিলোহার্টজ পর্যন্ত ফ্রি ব্যান্ড, ঠিক আছে? ফ্রি ব্যান্ড বলে আমরা ওয়্যারলেস যেটা ইউজ করি, ওয়াইফাই ইউজ করি না, ওয়াইফাইটা ইউজ করে নরমালি ফ্রি ব্যান্ড, ঠিক আছে? এটা নরমালি আমাদের ইউজারের জন্য দেওয়া হয়েছে, আর বাকিগুলো হয়তো বেচা কিনা করে ফেলাইতে পারে, সমস্যা নেই। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওই আগে যেটা পড়ে আসছি পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, তারপরে এই পিপিএম, এগুলোর পালস সাথে স্যার, পজিশন, হ্যাঁ পালস পজিশন মডুলেশন এর সাথে স্যার এই শিফটিং গুলার স্যার পার্থক্য কি? ওগুলো তো ডিজিটাল মডুলেশন, ডিজিটাল মডুলেশন মানে ডিজিটাল মডুলেশন। ডিজিটাল ক্যারিয়ারটা ডিজিটাল স্যার, ওইটা ক্যারিয়ার তো অ্যানালগ, ওইখানে ক্যারিয়ার ট্রান্সমিশন হচ্ছে না তো, ওইখানে হচ্ছে পালস পজিশন মডুলেশন, ঠিক আছে? পালস পজিশন মডুলেশন হচ্ছে কি, ওইখানে আপনার হতে তো কনফিউশন হতেই পারে, দাঁড়া যে নেই, না গেলে তো বোঝা যাবে না। পালস মডুলেশন, ঠিক আছে? হুম, এখানে এখানে ক্যারিয়ার কি, ক্যারিয়ার কিন্তু এইটা, ক্যারিয়ারটা ডিজিটাল, ঠিক আছে? ক্যারিয়ার ডিজিটাল আর কি সিগন্যাল কি সিগন্যাল অ্যানালগ, অ্যানালগ, আর ওইখানে হলো কি সিগন্যাল কি ডিজিটাল, সিগন্যাল ডিজিটাল আর ক্যারিয়ার হচ্ছে অ্যানালগ। অ্যানালগ। জি স্যার। অ্যানালগটা অবভিয়াসলি যে এটা কিন্তু অনেক ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি মানে এর ফ্রিকোয়েন্সি হলো 4 কিলোহার্টজ, ঠিক আছে? জি স্যার। আর ওই এফএসকে পিএসকে এর ক্ষেত্রে যেটা ওটা হলো একটা মাত্র ফ্রিকোয়েন্সি, মানে দুইটা সিগন্যাল পাঠালে দুইটা ফ্রিকোয়েন্সি থাকবে। তার ব্যান্ডউইথ হচ্ছে
দুইটা ইন্ডিভিজুয়াল। আর এটা ব্যান্ডউইথ কিন্তু 0 থেকে 4 কিলোহার্টজ, ঠিক আছে, এই যে এটা। জি স্যার। আর ওইটার ক্যারিয়ার হচ্ছে যে F1 এর জন্য একটা ফ্রিকোয়েন্সি, F2 এর জন্য আরেকটা আরেকটা ফ্রিকোয়েন্সি। frequency। ওর দুইটা ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে সীমাবদ্ধ, জি স্যার। নট 200 না বা 20টা না, দুইটা। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা অনেক কম ফ্রিকোয়েন্সিতে পাঠাইতে পারতেছি না, দুইটা ফ্রিকোয়েন্সি ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি লাগতেছে, কোনো সমস্যা নেই। স্যার ওই এখন যেগুলো ইউজ হয় এলটি ভোল্টি, এটা স্যার মানে কোন টেকনিক স্যার? মানে WCDM এ যেমন 3G স্যার, এলটি হুম। ভোল্টি এগুলো স্যার WCDM এ যেমন স্যার 3G হিসাবে কনসিডার করা হয়। হুম। তো 4G যেটা এলটি বা 4.5G যেটা ভোল্টি, সেটা স্যার মানে কিসের মধ্যে পড়ে মানে জানা যায়? বাংলাদেশে কি ইউজ করে? বাংলাদেশে আরআইজি ইউজ করে, সবাই 5G বলতেছে। হ্যাঁ, কিছুই না, ঘোরাটি। বাংলাদেশে কিছু না, বাংলাদেশে গেলে ভাওতাবাজি কিছুই না। এগুলো কি ব্যান্ডউইথ কি দিদি? কোনো ব্যান্ডউইথ কি মোবাইল নেট ইউজ করে কেউ সুখ পায়? স্যার 4G ইউজ করে, আমার বাসার একতলায় স্যার নেটওয়ার্ক পাই না স্যার, ফোন দিতে গেলে ঘোড়ার নেটওয়ার্ক ডিম কি আর কিসের জিবি? কিছুই না। আর 2G, তারা 2G ইউজ করছে, ওটা 2.5G করে, এখন মনে করে 3G বলে, ওইটা তো মিথ্যা কথা। আর 4G 5G কোথা থেকে আসবে? হাওয়ার থেকে আসবে? 4G তো হলো অল আইপি, অল আইপি কোথা থেকে দিবে? অল আইপি ইউজ করতে পারবে? না স্যার। স্যার এই হ্যালো, সব ভাওতাবাজির কোথায়? বলেন। ওই তো স্যার 4G র হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে 200 থেকে 250 MB থাকা লাগবে। কিন্তু ওনারা আসলে যে মোবাইল যে টেলিকম অপারেটররা আছে, ওনারা স্যার ওই 4G র গেটওয়েই চালায়, কিন্তু এটার মধ্যে দিয়ে রাখে 25 MB আর কি, 25 MB, 30 MB, 50 MB। সেই জন্য তো আপনার ওই কাঙ্ক্ষিত স্পিডটা পাওয়া যায় না। ওই আপনার আগের ওই WCDM এর এদের হলো কি বলবো, তারা মাঠ পর্যায়ে যাদের টেকনোলজি, সেগুলো তো ওরা চেঞ্জ করে নাই। সেগুলোর মধ্যে খালি বসাই দিলে, খালি সুপার ইম্পোজ করলে তো লাভ নেই, তাই না? জি মানে স্যার। নরমালি টেকনোলজি চেঞ্জ করার সাথে সাথে আপনার হার্ডওয়্যারের কম্পোনেন্টও চেঞ্জ করতে হবে। আপনি না স্যার, এভাবে তো কেউ করেন। স্যার হার্ডওয়্যারের কম্পোনেন্ট কিছু চেঞ্জ করছে, হার্ডওয়্যারের কম্পোনেন্ট চেঞ্জ করছে, কিন্তু আপনার ওই যে যে মোট যে যতটুকু ইয়ের মতো, ওই যেটা হলো আপনার এই যে ইভ্যালির মতো, মানে যেটুকু জি চেঞ্জ স্যার, করার মতো, মানে জি যতটুকু স্যার, চেঞ্জ না করলেই না, অতটুকু করছে, পুরো হাই রয়ে গেছে, মানে ওই গাধার ঘোড়ার মতো, মানে খচ্চর হয়ে জি গেছে। স্যার, জি স্যার, ওভাবে হলে হবে না, টেকনোলজি রুট আপ, মানে স্ক্র্যাচ থেকে আপনাকে টেকনোলজি করতে হবে। আপনাকে জি স্ক্র্যাচ স্যার, থেকে আপনার টেকনোলজি করতে হবে, ইভলভ করতে হবে। আপনি জি একটা ডিজাইন করছেন, ইমপ্লিমেন্ট করছেন, করে পরে একটা টেকনোলজি আনছেন, সেটাকে যতটুকু চেঞ্জ করে না হইলে না সেটুকু তো চালাইছেন, এখন সাপোর্ট করছে না তো। জি স্যার, আপনি সাপোর্ট করছে না তো, জি স্যার, সবাই ডিসস্যাটিসফাইড, মানে এভরিবডি, কেউ মোবাইল নেট ইউজ করে হ্যাপি না বাংলাদেশ। জি স্যার। কেন? এর কারণে হচ্ছে ওইটা, আর কিছু না, নাথিং। স্যার এরকম হতে পারে না যে সেলের মধ্যে যতগুলা লোক, তার চেয়ে ব্যান্ডউইথ কম, মানে এই কারণে হয়তো বা 3G বা 4G পাওয়া যাচ্ছে না? এইটাই তো মেন কারণটা হচ্ছে এটা, যে একটা সেলের মধ্যে যতগুলো লোক আছে, সেই লোকের তুলনায় ব্যান্ডউইথের পরিমাণটা কম। ওরা যে কম। এলটি S1 বা এলটি X2 যেটা নিছে, এই গেটওয়েটার মধ্যে এটার হচ্ছে রিকোয়ারমেন্ট আছে যে 250 থেকে 300 MB করে প্রত্যেকটা এলটি S1 বা এলটি X2 এর মধ্যে রাখা লাগে। তো ওরা রাখে হচ্ছে 25 MB করে। এইখানে শুধু ব্যান্ডউইথ তো না, আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে ল্যাটেন্সি। তো ল্যাটেন্সি কমছে না বাড়ছে সেটা তো বোঝা যাচ্ছে না, উল্টার মনে আচ্ছা, হতে পারছে। ইন্ডিয়াতে তাহলে কি করে? ইন্ডিয়াতে শুনছি যে ওরা নাকি আমাদের মতে যে জিবি সেল করে না, ওরা নাকি এই যে স্পিড সেল করে, যে এত স্পিড পাবে, যে এত টাকা দিবে এত স্পিড। ওদের তো হিউজ জনসংখ্যা, ওদের তো কখনো শুনলাম না যে এই ধরনের কোনো মানে এক্সকিউজ আছে যে এরকমই পাইতেছে না বা এরকম ডাটারই কম। এটা তাহলে এটা কিভাবে দেখেন, করা হয়? আপনাদের এটা হলো, আপনাদের আমি দিব, তাহলে ওপেন একটা দিব, প্রেজেন্টেশন দিব। আপনারা যেহেতু বাংলাদেশের মোবাইল নিয়ে এত ক্রাইসিস, একটা প্রেজেন্টেশন দিয়ে দিব, যাতে করে সবাই দিলে সুবিধা করতে পারে, যারা দিতে চায় দিতে পারে। প্রেজেন্টেশন দিলে তাদের এটা একটা, যদি কেউ কাজ করে তাদের জন্য এক্সপিরিয়েন্সটা বেশি থাকার কথা, তাই না? লেটেস্ট কি হচ্ছে সেটা নিয়ে আপনি প্রেজেন্টেশন আপনি দিতে পারেন। কুইজের সিলেবাসটা যদি স্যার আরেকবার একটু বলতেন। তিন চার স্লাইড, 3 স্যার নাম্বার কুইজ অ্যাসাইনমেন্ট। স্যার শুক্রবার বা শনিবার যেদিন হোক স্যার, একটু রাতে হইলে আর কি বেটার হয় স্যার, কারণ পরীক্ষা থাকে তো স্যার, এটাই হচ্ছে জি সমস্যা। স্যার, ঠিক আছে, আমি দেখব। রাতেই বেটার হয়েছে। জি স্যার। আপনাদের যারা আছে সহপাঠী, তাদেরকে আপনারা কনভিন্স করুন, ঠিক আছে? শনিবার হলে বেটার হয় স্যার। শনিবার তো আমি রাতে বললাম, দিয়ে দেন সেটা স্যার, কোন- শনিবার রাতে দিয়ে দিন স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমার Thank you, sir. প্রেজেন্ট আছে। প্রেজেন্ট নেই, প্রেজেন্ট যা আছে আচ্ছা।